সো ওয়েলকাম ব্যাক এভরিওয়ান। আজকে আমরা সরল সুদ বা সিম্পল ইন্টারেস্টের পার্ট 2 নিয়ে আলোচনা করব। তোমরা নিশ্চয়ই পার্ট 1টা দেখেছো। যদি দেখে না থাকো ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে বা আই বাটনেও লিঙ্ক দেওয়া আছে, তোমরা আগে ওটা দেখে নাও, তারপর এই ভিডিওটা দেখো, তোমাদেরই সুবিধা হবে। এখন কোষে দেখি 2 থেকে বাকি অঙ্কগুলো শুরু করব। 10 নম্বর অঙ্কটা দেখো, যদি 292 টাকার একদিনের সুদ 5 পয়সা হয় তবে বার্ষিক শতকরা সরল সুদের হার হিসাব করে লিখি। এখানে দেখো পি কত 292 টাকা, সময় টি সমান কত একদিন, এটাকে তোমাকে বছরে নিয়ে যেতে হবে, অর্থাৎ 365 দিয়ে ভাগ করে নিতে হবে। আর সুদ আই সমান কত 5 পয়সা, এটা তোমাকে টাকায় নিয়ে যেতে হবে। এখন তোমাকে কি বের করতে হবে, এখানে বার্ষিক শতকরা সরল সুদের হার অর্থাৎ R% সমান কত। এই 10-এর অঙ্কটা এবং 11-র অঙ্কটা তোমরা বাড়িতেই করবে, আমি বলে দিচ্ছি। দেখো 11-র অঙ্কটা, বার্ষিক 8% হার সরল সুদে কত বছরে 600 টাকার সুদ 168 টাকা হবে হিসাব করে লিখি। এখানে দেখো পি সমান কত 600 টাকা, আর বার্ষিক সুদের হার R% সমান কত 8%, এবং এখানে কি বলে দিয়েছে আই সমান কত 168 টাকা। তোমাকে বের করতে হবে কত বছরে, অর্থাৎ সময় টি সমান কত। 12-র অঙ্কটা দেখো, যদি বার্ষিক 10% হার সরল সুদে 800 টাকা ব্যাংকে জমা দিয়ে সুদে আসলে 1200 টাকা ফেরত পায়, তবে ওই টাকা কত সময়ের জন্য ব্যাংকে জমা ছিল হিসাব করে লিখি। তাহলে এখানে আসল পি সমান কত 800 টাকা, বার্ষিক সুদের হার R% সমান কত 10%, সময় টি এটা তোমাকে বের করতে হবে। আর এখানে সুদটা কত হবে, সুদ আসলটা বলেছে 1200 টাকা আর আসল 800 টাকা, তাহলে সুদটা কত 1200 মাইনাস 800 টাকা সমান 400 টাকা। তাহলে দেখো আসল কত, এখানে 800 টাকা, সুদের হার কত 10%, সময়টা এখানে জানতে চেয়েছে কত সময়। আচ্ছা, এখানে সুদ আসলটা কত বলেছে 1200 টাকা, তাহলে সুদ আসল যদি 1200 টাকা হয় তাহলে সুদ আসল থেকে 800 টাকা বাদ দিলে কত হবে সুদ, তাহলে আমরা লিখতে পারি 1200 মাইনাস 800 টাকা, এটা কি, এটা সুদ, তাহলে কত টাকা 400 টাকা। তাহলে দেখো এখানে 3টে বলে দেওয়া আছে, আসল, সুদের হার আর সুদ বেরিয়ে গেছে, আমাদের বের করতে হবে সময়। তাহলে আমরা সূত্রটা লিখি। আমরা জানি আই সমান PRT বাই 100, বা আয়ের মানটা কত 400, পি কত 800, আর কত 10, টিটা বের করতে হবে বাই 100, বা তাহলে 400-র সঙ্গে 100টা এদিকে চলে এলে গুণ হয়ে যাবে, আর এদিকে 800 × 10 মানে 8000 টি। এটা শূন্য আছে বলে গুণ করলাম, না হলে আমরা গুণ করতাম না। যদি অন্য কোনো সংখ্যা থাকতো আমরা লাস্টে গিয়ে একদম কাটাকাটি করে নিতাম, তাতে সুবিধা হতো। বা টি সমান তাহলে কি হচ্ছে 400, এটা 100 গুণ করলে আর দুটো শূন্য বাই 8000। তাহলে দেখো 3টে শূন্য, 8 5 40, বা টি সমান 5। অতএব নির্ণয় সময় 5 বছর। এখন পরেরটাই চলে যাব। দেখো 13 নম্বর অঙ্ক, কোনো মূলধন একই বার্ষিক শতকরা সরল সুদের হারে 7 বছরে সুদে আসলে 7100 টাকা এবং 4 বছরের সুদে আসলে 6200 টাকা হলে মূলধন ও বার্ষিক শতকরা সরল সুদের হার নির্ণয় করি। তাহলে এই অঙ্কটা আমরা কিভাবে শুরু করব না, এই যে 7 বছরের সুদ আসল যেটা আছে সেখান থেকে আমরা যদি 4 বছরের সুদ আসলটা বাদ দিই তাহলে আমাদের কি দাঁড়াবে না 3 বছরের সুদ।
আমরা এইভাবেই অঙ্কটা শুরু করি, তোমরা দেখো। দেখো এখানে 7 বছরের সুদ আসল কত, 7,100 টাকা, আর 4 বছরের সুদ আসল 6,200 টাকা। তাহলে আমরা এভাবে লিখবো, দেখো 7 বছরের সুদ আসল মানে সুদ প্লাস আসল, 7 বছরের সুদ প্লাস আসল 7,100 টাকা। 4 বছরের সুদ প্লাস আসল সমান 6,200 টাকা। এবার একটা জিনিস লক্ষ্য করো, এইখানে যদি আমরা এইটাকে বিয়োগ দিই তাহলে কি দাঁড়াবে, দেখো আসল তো সেম হবে, আসলটা কি হবে, একই হবে, আসল তো পরিবর্তন হবে না, কিন্তু এই 7 বছরের সুদ যা হবে 4 বছরের সুদ নিশ্চয়ই কম হবে। তো আমরা এগুলো বিয়োগ করলে কি দাঁড়াচ্ছে, তাহলে দেখো 7 থেকে 4 বিয়োগ করলে কত হচ্ছে, 3 বছরের সুদ সমান কত হবে, এটা বিয়োগ করলে 900 টাকা। তাহলে 1 বছরের সুদ কত হচ্ছে, 900/3, আর 4 বছরের সুদ কত হচ্ছে দেখে নাও, 900 গণিত 4/3 এত টাকা সমান কত টাকা হচ্ছে, এখানে কাটাকাটি করলে 3 3 9 300, তার মানে 1200 টাকা, 1200 টাকা। তাহলে দেখো 4 বছরের সুদ বেরিয়ে গেল 1200 টাকা, আর 4 বছরের সুদ আসল আছে 6,200 টাকা। তাহলে এই সুদ আসল থেকে যদি আমরা সুদটা বাদ দিয়ে দিই তাহলে আমরা আসলটা পেয়ে যাব। তাহলে আমরা লিখব অতএব আসল সমান, দেখো 4 বছরের সুদ আসল কত, 6,200 মাইনাস 1200 এত টাকা, তাহলে কত হচ্ছে এটা, 5,000 টাকা। তাহলে আমরা আসল পেয়ে গেলাম 5,000 টাকা। এখন আমাদের কি নির্ণয় করতে হবে, বার্ষিক শতকরা সুদের হার। আই সমান PRT/100। এখান থেকে আমরা আর এর মানটা বের করব, মানগুলো বসিয়ে দিই। দেখো বা আয়ের মানটা কত, এখানে সুদটা কত, 4 বছরে যদি আমরা হিসাব করি তাহলে 1200 সমান পি এর মানটা কত, 5,000, আর আরটা আমাকে বের করতে হবে, টি এর মানটা কত, 4/100। দেখো এখান থেকে কি হচ্ছে বা এভাবে, তাহলে 8 সমান কত হবে, 1200 ইন্টু 100, 1200 ইন্টু 100 বাই 5,000 ইন্টু 4। দেখো শূন্যগুলো কেটে দাও, একটা দুটো একটা, আচ্ছা 4 3 12, 5 2 10 বা 8 সমান 3 2 6। অতএব নির্ণেয় সুদের হার সমান 6%। 14 নম্বর অঙ্ক, একই সময়ে অমল রায় ব্যাংকে এবং পশুপতি ঘোষ পোস্ট অফিসে 2,000 টাকা করে জমা রাখেন। 3 বছর পর তারা সুদসহ যথাক্রমে 2,360 টাকা ও 2,480 টাকা ফেরত পান। ব্যাংক ও পোস্ট অফিসের বার্ষিক শতকরা সরল সুদের হারের অনুপাত কত হবে, হিসাব করে লিখি। এখানে ব্যাংক ও পোস্ট অফিসে দুটোর ক্ষেত্রেই আসল পি সমান 2,000 টাকা। এবার ব্যাংকের যদি সুদ I1 ধরো আর পোস্ট অফিসের সুদ যদি I2 ধরো, তাহলে I1 সমান কত হবে, 2,360 টাকা, এটা হচ্ছে সুদ আসল মাইনাস আসল 2,000 টাকা সমান 360 টাকা।
আর I2 সমান পোস্ট অফিসের সুদ আসল কত 2480 টাকা এবং আসল 2000 টাকা, সেটা বাদ দিলে 480 টাকা। আর সময় T সমান 3 বছর, এটাও দুটো ক্ষেত্রেই একই। এবার তোমাকে যে I সমান PRT/100 ওই সূত্র ধরে তোমাকে R1 মানে হচ্ছে গিয়ে ব্যাংকের সুদের হারটা বের করে নিতে হবে এবং পোস্ট অফিসের সুদের হারটাও R2 সমান বের করে নিতে হবে, দিয়ে সেই দুটোর অনুপাত করলেই তোমাদের উত্তর বেরিয়ে চলে আসবে। তাহলে ব্যাংকে 2000 টাকা রেখে কত পাচ্ছে 2360 টাকা, আর পোস্ট অফিসে 2000 টাকা রেখে কত পাচ্ছে 2480 টাকা। সময়টা দুটোর ক্ষেত্রেই 3 বছর। তাহলে দেখো আমরা লিখছি, এখানে সূত্রটা ছিল কি I সমান PRT/100, সেখান থেকে আমরা যদি সুদের হারের সূত্রটা নির্ণয় করি তাহলে আমাদের কি দাঁড়াবে R সমান 100 ইন্টু I/PT। তোমরা এটা I সমান PRT/100 ওখান থেকে সমীকরণ থেকে আর এর মানটা তোমরা চাইলে বের করে নিতে পারো, এটাই আসবে। এখন ব্যাংকের সুদটা বের করব। দেখো ব্যাংকে জমা রেখেছিল কত 2000 টাকা, সুদ আসল হয়েছে কত 2360 টাকা। তাহলে সুদ আসল থেকে যদি আমরা আসলটা 2000 টাকা বাদ দিয়ে দিই তাহলে আমাদের সুদটা বেরিয়ে আসবে। দেখো 2360 মাইনাস 2000, এটা সুদ আসল, এটা আসল, তাহলে কত হচ্ছে 360 টাকা। এবার দেখো ব্যাংকের সুদের হারটা আমরা নির্ণয় করব। তাহলে অতএব ব্যাংকের বার্ষিক সুদের হার, অবশ্যই এটা সুদের হার সমান কী হবে 100 ইন্টু I মানে 360 সুদটা, P কত 2000 আর T কত 3 বছর। তাহলে দেখো এই শূন্যগুলো কেটে দাও, 3 12 36 2 6 12, তাহলে কত 6%। ঠিক একইভাবে আমরা পোস্ট অফিসের ক্ষেত্রে বের করব। পোস্ট অফিসের সুদ, পোস্ট অফিসের সুদ কত, ওখানে সুদ আসল ছিল 2480 টাকা, সেখান থেকে আসলটা বাদ দেবো 2000, তাহলে বেরোবে 480, 2480 মাইনাস 2000 এত টাকা সমান 480 টাকা। পোস্ট অফিসের এটা অবশ্যই বার্ষিক সুদের হার, পোস্ট অফিসের সুদের হারটা কত হবে সমান 100 ইন্টু I কত 480 বাই P কত 2000ই একই, T 3 বছর একই সময়, শূন্যগুলো কেটে দাও, একটা দুটো 1 2, এটা 3 16 48 2 8 16, তাহলে কত হচ্ছে 8%। তাহলে তোমার কি চেয়েছে যে ব্যাংকের এবং পোস্ট অফিসের সুদের হারের অনুপাতটা। তাহলে অতএব নির্ণেয় অনুপাত, এইটা লিখলে তোমাকে আর পুরোটা লেখার দরকার হবে না। নির্ণেয় অনুপাত সমান 6:8, তাহলে কত হবে 3:2 দিয়ে ভাগ করলে 3:4। ঠিক আছে, আমরা পরের চলে যাব। 15 অঙ্কটা দেখো, একটি তাঁত সমবায় সমিতি যন্ত্রচালিত তাঁত ক্রয় করার সময় 15,000 টাকা ধার করে। 5 বছর পর সেই ধার শোধ করতে সমিতিকে 22,125 টাকা দিতে হলো। ব্যাংকের বার্ষিক শতকরা সরল সুদের হার নির্ণয় করি। এই অঙ্কটা তোমরা বাড়িতে করবে। দেখো পি সমান কত, এখানে 15,000 টাকা, আর টি সমান কত 5 বছর, আর আইটা সমান কত হবে, সুদ আসল 22,125, সেখান থেকে আসল 15,000 টাকা বাদ দিলে
আমাদের কত বেরোবে? 7,125 টাকা। এবার তোমাকে কি বের করতে হবে? R% সমান কত? 16 অঙ্কটা, আসলাম চাচা কর্মক্ষেত্র থেকে অবসর নেওয়ার সময় 1 লক্ষ টাকা পেলেন। ওই টাকার কিছুটা ব্যাংকে ও বাকিটা পোস্ট অফিসে জমা রাখেন এবং প্রতি বছর সুদ বাবদ মোট 5,400 টাকা পান। ব্যাংকের ও পোস্ট অফিসের বার্ষিক সরল সুদের হার যদি যথাক্রমে 5% ও 6% হয়, তবে তিনি কোথায় কত টাকা জমা রেখেছিলেন হিসাব করে লিখি। এখানে ব্যাংকের ক্ষেত্রে আসল P1 হলে সেটা আমরা X টাকা ধরে নিচ্ছি, এবং পোস্ট অফিসে P2 হলে সেটা আমাদের তখন কত হবে? 1 লক্ষ মাইনাস X টাকা, কারণ দুটো মিলিয়ে তো 1 লক্ষ টাকা। আচ্ছা, এবার ব্যাংকের সুদের হার R1% হলে সেটা বলেছে 5%, এবং পোস্ট অফিসের সুদের হার R2% হলে সেটা বলেছে 6%। এখন দুটোর ক্ষেত্রেই সময় T সমান 1 বছর। এখন তোমাকে I সমান PRT/100 সূত্র ধরে I1 এবং I2 বের করে নিতে হবে। এবার I1 প্লাস I2 অর্থাৎ এই সুদ বাবদ মোট কত টাকা পান বলেছে? 5,400 টাকা পান। তাহলে I1 প্লাস I2 সমান 5,400। এবার এখান থেকে এই যে সমীকরণটা তৈরি হলো, এই সমীকরণ থেকে X এর মান বার করলেই আমাদের ব্যাংকে কত টাকা রেখেছেন এবং পোস্ট অফিসে কত টাকা রেখেছেন সেটা আমরা বুঝতে পারবো। তাহলে দেখো, আসলাম চাচা অবসর নেওয়ার পর কত টাকা পেয়েছেন? 1 লক্ষ টাকা পেয়েছেন। এই 1 লক্ষ টাকার কিছু টাকা ব্যাংকে রেখেছেন আর কিছু টাকা পোস্ট অফিসে রেখেছেন। তাহলে আমি যদি ধরে নিই যে ব্যাংকে X টাকা রেখেছেন, তাহলে পোস্ট অফিসে কত? 1 লক্ষ মাইনাস X টাকা রেখেছেন। এবার আমরা আলাদাভাবে ব্যাংকে সুদটা বের করব, পোস্ট অফিসের সুদটাও আলাদাভাবে 1 বছরের জন্য বের করব। তাহলে সেই টোটালটা করলেই কত? 5,400 টাকা। কারণ তিনি তো 5,400 টাকা ব্যাংক এবং পোস্ট অফিস মিলিয়ে 1 বছরে ওটা পেয়েছেন। তাহলে দেখো, ব্যাংক এবং পোস্ট অফিস এই দুটো আমরা আলাদা করে সুদ বের করে নেব। তাহলে ব্যাংকে আমি ধরে নেব X টাকা রেখেছেন, ধরি ব্যাংকে X টাকা রেখেছেন। আচ্ছা, যদি ব্যাংকে X টাকা রাখেন তাহলে পোস্ট অফিসে কত টাকা থাকবে? বাকি টাকাটা, কারণ টোটালটা তো কত? 1 লক্ষ টাকা। তাহলে পোস্ট অফিসে রেখেছেন 1 লক্ষ মাইনাস X এত টাকা। তাহলে দেখো, ব্যাংকের ক্ষেত্রে আমরা সময়টা কত? এখানে সময়টা হচ্ছে গিয়ে 1 বছর, সুদের হার অবশ্যই বার্ষিক সুদের হার, সুদের হারটা কত? 5%। অতএব সুদ সমান কত হবে? PRT/100। তার মানে এখানে আসল কত? Pটা কত? X, আর R এর মানটা কত? 5, আর সময়টা 1 বছর, PRT/100। তাহলে কত হবে? 5x/100। আচ্ছা, পোস্ট অফিসে দেখো, পোস্ট অফিসে সময়টা একই হবে, সময় 1 বছর, মানে Tটা 1 বছর, আর সুদের হার, বার্ষিক সুদের হার অবশ্যই R, এটা সমান 6%। তাহলে অতএব সুদ সমান কত? PRT/100। Pটা কত? 1 লক্ষ মাইনাস X ইন্টু R এর মান কত? 6 ইন্টু T এর মান 1/100। এবার লক্ষ্য করো যে এই ব্যাংকের 1 বছরে যে সুদটা পেয়েছে, আবার পোস্ট অফিসের 1 বছরে যে সুদটা পেয়েছেন, এই দুটোকে মিলিয়ে কত বলেছে? 5,400 টাকা। তাহলে আমরা শর্তানুসারে লিখতে পারি এটা প্লাস এটা সমান 5,400। সেখান থেকে আমরা সমাধান করলেই X এর মান বেরিয়ে যাবে। X এর মান বেরিয়ে গেলে ব্যাংকে কত টাকা রেখেছেন দেখতে পারবো, এবং পোস্ট অফিসে ওই 1 লক্ষ থেকে ওই টাকাটা বাদ দিলে আমাদের পোস্ট অফিসে পেয়ে যাব। তাহলে শর্তানুসারে 5x/100 প্লাস, ওটা যদি 6টা গুণ করে দিই তাহলে কত হবে? 6 লক্ষ
মাইনাস 6x বাই 100 সমান কত? 5400। বা তাহলে এটা 100 লসাগু করলে কি হবে? 100, এটা 5x প্লাস 6 লক্ষ মাইনাস 6x সমান 5400। তারপর দেখো, তাহলে এখানে দেখো 5x মাইনাস 6x, তাহলে কী হবে? মাইনাস এক্স প্লাস 6 লক্ষ, 100টা ওইদিকে গুণ হয়ে যাবে, তাহলে কত হবে? 5400 আর দুটো শূন্য 100, এটা গুণ হয়ে গেলে তাহলে মাইনাস এক্স সমান 540000 মাইনাস 600000 বা মাইনাস এক্স মাইনাস 60,000। এটা বড় আছে সেই জন্য মাইনাসটা বসবে। বা তাহলে দুদিকে মাইনাস দিয়ে গুণ করে দিলে কি হবে? এক্স সমান 60,000। তাহলে দেখো তিনি ব্যাংকে কত টাকা রেখেছেন? 60,000 টাকা রেখেছেন। আর তাহলে পোস্ট অফিসে কত টাকা রেখেছেন? 1 লক্ষ থেকে 60,000 টাকা বাদ দিয়ে দাও, তাহলে কত বেরোবে? 40,000 টাকা। এবার তোমরা লিখে নাও, অতএব তিনি ব্যাংকে 60,000 এত টাকা রেখেছেন এবং পোস্ট অফিসে তাহলে 1 লক্ষ মাইনাস 60,000 এত টাকা, বা বিয়োগ করলে কত হবে? 40,000 এত টাকা রেখেছেন। 17 অঙ্কটা দেখো, রেখা দিদি তার সঞ্চিত অর্থের 10,000 টাকা দুটি আলাদা ব্যাংকে ভাগ করে একই সময়ে জমা দিলেন। একটি ব্যাংকের বার্ষিক সরল সুদের হার 6% এবং অন্য ব্যাংকটির বার্ষিক সরল সুদের হার 7%। 2 বছর পর তিনি যদি সুদ বাবদ মোট 1280 টাকা পান, তাহলে তিনি কোন ব্যাংকে কত টাকা জমা দিয়েছিলেন হিসাব করে লিখি। এখানে প্রথম ব্যাংকের আসল যদি P1 হয় সেটা আমরা x টাকা ধরে নিচ্ছি, তাহলে দ্বিতীয় ব্যাংকের আসল P2 হলে সেটা আমাদের 10,000 মাইনাস x টাকা হবে। এবার প্রথম ব্যাংকের সুদের হারটা যদি R1% হয় সেটা কত? 6% বলে দিয়েছে। আর দ্বিতীয় ব্যাংকের বার্ষিক সুদের হার R2% হলে সেটা 7% বলে দিয়েছে। আর সময় T সমান 2 বছর, এটা দুটোর ক্ষেত্রেই একই। ঠিক 16 অঙ্কটার মতোই এখানেও আমাদের I1 এবং I2 অর্থাৎ প্রথম ব্যাংকের সুদ এবং দ্বিতীয় ব্যাংকের সুদ তোমাকে বের করে নিতে হবে। আর বলেই দিয়েছে এই দুটি ব্যাংকের মোট সুদটা কত? 1280 টাকা। তাহলে I1 প্লাস I2 সমান কত? 1280 টাকা। এখান থেকে তোমাদের একটা সমীকরণ তৈরি হয়ে গেল। এবার এই সমীকরণ থেকে x এর মান বার করলে কোন ব্যাংকে কত টাকা রেখেছেন সেটা বেরিয়ে যাবে। এই 17 অঙ্কটা তোমরা বাড়িতেই করবে। 18 নম্বর অঙ্ক, কোনো ব্যাংক বার্ষিক 5% হারে সরল সুদ দেয়। ওই ব্যাংকে দীপুবাবু বছরের প্রথমে 15,000 টাকা জমা দেওয়ার 3 মাস পরে 3,000 টাকা তুলে নিলেন এবং টাকা তুলে নেওয়ার 3 মাস পরে আবার তিনি 8,000 টাকা জমা দিলেন। ওই বছরের শেষে দীপুবাবু সুদে আসলে কত টাকা পাবেন নির্ণয় করি। তাহলে দেখো এখানে 1 বছর এই সময়ের মধ্যে প্রথম 3 মাস আলাদা সুদ বের করতে হবে, পরের 3 মাস আলাদা সুদ বের করতে হবে এবং বাকি 6 মাসের আলাদা সুদ বের করতে হবে, কারণ 3টে ভাগে আসলটা পরিবর্তন হচ্ছে। তাহলে ব্যাংকে কত টাকা জমা রেখেছেন? 15,000 টাকা। এবার দেখো 3 মাস পর তিনি 3,000 টাকা তুলে নিয়েছেন, তাহলে 3 মাস পর্যন্ত 15,000 টাকা তো ব্যাংকে ছিল, তাহলে আমরা 3 মাসের প্রথমে 15,000 টাকার সুদ বের করে নেব। তারপরে কি করব? ওই যে 3 মাস পর 15,000 থেকে 3,000 টাকা তুলে নিলেন, তার মানে কি 15,000 থেকে 3,000 তুলে নিলেন মানে কত পড়ে থাকবে? 12,000 টাকা। সেই 12,000 টাকা আবার পরের 3 মাস খাটবে, কারণ পরের 3 মাস পর আবার 8,000 টাকা তিনি জমা করেছেন। তাহলে তারপরের 3 মাস কি হবে? আমরা স্টেপ বাই স্টেপ আমি করি, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। দেখো তাহলে আমরা সূত্রটা উপরে লিখে নেব, তোমাদের
সুবিধা হবে। 3 মাসের ব্যাংকের সুদটা আমরা হিসাব করব। 15,000 টাকার এত টাকার 3 মাসের সুদ, সূত্রটা লক্ষ্য করো। তাহলে এখানে পি এর মানটা কত? 15,000। আর এর মানটা কত? 5% বলে দিয়েছে। টি এর মানটা কত? 3 মাস। টি এর মানটা 3 মাস মানে এটাকে বছর করতে গেলে কত দিয়ে ভাগ করতে হবে? 12 দিয়ে ভাগ করতে হবে। তাহলে 3/12। তাহলে 3টা উপরে থাকবে, 12টা নিচে চলে আসবে। কাটাকাটি করো, 3 4 0 0 কেটে গেল, 2 2 4, 2 7 14, 2 5 10। তাহলে এটা কত হচ্ছে? 375, 75 × 5 মানে 375/2 এত টাকা সমান। এটা ভাগ করো তাহলে। তাহলে দেখো এই যে 15,000 টাকা 3 মাস খাটার পর এখান থেকে আবার 3,000 টাকা তুলে নিয়েছেন। তাহলে 3,000 টাকা যদি তুলে নেয় তাহলে কত পড়ে থাকবে? 12,000 টাকা। তাহলে পরের 3 মাস কি হবে? ওই 12,000 টাকার উপর সুদ নির্ণয় করতে হবে। তাহলে 15,000 থেকে আমাদের 3,000 বাদ দিয়ে দাও, সমান কত? 12,000 এত টাকা। তাহলে এই 12,000 টাকাটা পরের 3 মাসে আমাদের কত সুদ হচ্ছে দেখে নেব। 12,000 এত টাকার 3 মাসের সুদ। তাহলে এখানে পি এর মান কত? এখানে 12,000। আচ্ছা, আর এর মানটা কত? 5% বলে দেওয়া আছে। টি এর মানটা 3 মাসে একইভাবে 3/12 × 12। দেখো 0 0 কেটে দাও, 12 10 120, 150 টাকা। এবার দেখো তাহলে এই 3 মাস 12,000 টাকা খাটার পর আবার তিনি 8,000 টাকা জমা করেছেন। তাহলে আর পড়ে থাকছে কত মাস? 3 মাস গেল, 3 মাস গেল, 6 মাস, টোটাল 6 মাস গেল বছরের মধ্যে। আর পড়ে থাকছে 6 মাস। তাহলে সেই 6 মাসের জন্য তাহলে 12,000-এর সঙ্গে 8,000 টাকা আবার জমা করেছেন। তাহলে কত হচ্ছে? 20,000 টাকা। তাহলে সেই 6 মাসটার আমাদের 20,000 টাকার উপর সুদ নির্ণয় করব। দিয়ে যে সুদটা হবে তাহলে এই সুদটা আর ওই 6 মাসের সুদ, টোটাল সুদটাই হবে 1 বছরের মোট সুদ। আর তিনি সুদ আসল যদি বের করতে হয় তাহলে তখন 20,000-এর সঙ্গে এই সুদটা যোগ করলেই আমাদের উত্তর বেরিয়ে চলে আসবে। দেখো তাহলে 12,000-এর সঙ্গে কত জমা করেছে? 8,000 টাকা। এত টাকা সমান তাহলে কত? 20,000 টাকা। 20,000 টাকা। অতএব 20,000 টাকার 6 মাসের সুদ। তাহলে কি হবে? PRT/100 সূত্রটা অ্যাপ্লাই করলে পি এর মান কত? 20,000 টাকা। এখানে 20,000। আচ্ছা, আর এর মান 5%, টি এর মান 6 মাস। তাহলে 6 মাসটাকে বছরে করলে 6/12, তা 12টা নিচে চলে আসবে। এবার আমরা এটাকে কাটাকাটি করলে কি হচ্ছে দেখো, 6 2 × 12, 2 100। তাহলে কত হচ্ছে? 500 টাকা। এখন আমরা বছরের শেষে তিনি কত টাকা পেয়েছেন বের করতে হবে। তার মানে কি এই 20,000-এর সঙ্গে এই 3টে সুদ আমরা যোগ করলেই তিনি সুদ আসলে কত টাকা পেয়েছেন বেরিয়ে আসবে। তাহলে দেখো অতএব বছরের শেষে সুদে আসলে পেয়েছেন সমান, তাহলে 20,000-এর সাথে 20,000 প্লাস এই সুদ 187.5 প্লাস 150 প্লাস 500 এত
টাকা। তাহলে টোটালটা কত হচ্ছে দেখো, 20,837.5। এটা 0.5 আর 0.50 একই ব্যাপার। তাহলে হয়ে গেল উত্তর। তো আজ এই পর্যন্ত। তোমরা সবাই সাবধানে থেকো, ভালো থেকো।